শহরের কোলাহল, নিয়ন আলোর ঝলকানি আর বিলাসবহুল জীবনের আড়ালে এমন অনেক দীর্ঘশ্বাস আর চাপা কান্নার গল্প লুকিয়ে থাকে যা কখনো দিনের আলো দেখতে পায় না। পেটের তীব্র ক্ষুধা একজন মানুষকে কতটা অসহায় করে তুলতে পারে তা কেবল সেই জানে যে দিনের পর দিন এক মুঠো অন্নের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরেছে। কিন্তু এই ক্ষুধার তাড়নায় কোনো এক অজানা ঠিকানায় গিয়ে যদি কেউ নিজের হারিয়ে যাওয়া শেকড়, এক ভয়ঙ্কর অতীত আর জীবনের সবচেয়ে বড় প্রতারণার মুখোমুখি হয়, তবে তার পৃথিবীটা কেমন বদলে যাবে। এটি তেমনই এক শিহরণ জাগানো ও মর্মস্পর্শী গল্প, যেখানে এক বেলার আহার খুঁজতে গিয়ে এক অনাথ রুগ্ন কিশোর তার নিজের জীবনের সবচেয়ে বড় অন্ধকার ও লুকিয়ে রাখা এক নিষ্ঠুর সত্যের মুখোমুখি হয়েছিল। খাঁ খাঁ করা দুপুরের কড়া রোদ যেন আকাশ থেকে আগুন ঝরাচ্ছে, পিচ ঢালা কালো রাস্তা দিয়ে মানুষের হাঁটা দায়। ঠিক তখনই শহরের সবচেয়ে নামকরা ও বিলাসবহুল সাদিকা গ্র্যান্ড হোটেলের ঝলমলে কাঁচের দরজার বাইরে এসে দাঁড়ালো এক অত্যন্ত রুগ্ন ও কঙ্কালসার কিশোর। তার শুকনো ঠোঁট, পরনের শতচ্ছিন্ন মলিন জামা, পুরো মুখে রাস্তার ধুলোবালির পুরু আস্তরণ আর পায়ের একটি ছেঁড়া স্পঞ্জের চপ্পল বলে দিচ্ছিল তার সীমাহীন দারিদ্র্যের কথা। কিন্তু সবচেয়ে বেদনাদায়ক ছিল তার কোটরগত চোখগুলো, যেখানে এমন এক তীব্র ও বোবা ক্ষুধা খেলা করছিল যা দেখেও সাধারণ মানুষ মায়া করার বদলে নাক সিটকে মুখ ফিরিয়ে নিচ্ছিল। হোটেলের কাঁচের দরজার বাইরে অপেক্ষমান অভিজাত লোকজন ছেলেটির দিকে চরম বিরক্তি নিয়ে তাকিয়ে রইল। তাদের দৃষ্টিতে ছিল কেবলই তাচ্ছিল্য। এমন সময় ভেতর থেকে একজন ওয়েটার ছুটে এসে চরম রুক্ষ গলায় ধমক দিয়ে উঠল, এই ভিখারির বাচ্চা, একদম সর এখান থেকে। তোর এই নোংরা চেহারা দেখলে আমাদের ভিআইপি কাস্টমাররা ঘেন্নায় পালিয়ে যাবে। এত বড় অপমান শোনার পরও ছেলেটি এক চুলও নড়ল না। পেটের দায়ে সে যেন সব অপমান মাথা পেতে নিতে প্রস্তুত। সে তার প্যান্টের ছেঁড়া পকেট হাতড়ে অত্যন্ত সন্তর্পণে ঘামে ভেজা দুটো কয়েন বের করল। তারপর কাঁপা কাঁপা দুর্বল কণ্ঠে বলল, ভাই, আমার কাছে শুধু এই 2 টাকাই আছে। দয়া করে আমাকে অন্তত অর্ধেকটা রুটি দিন, না হলে আমি মরে যাব। এই কথা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা কয়েকজন দাম্ভিক মানুষ হো হো করে হেসে উঠল। তাদের মধ্য থেকে একজন তাচ্ছিল্যের সুরে বলল, কি দিনকাল পড়ল রে বাবা, আজকাল রাস্তার ভিখারিরাও দেখি 5 স্টার হোটেলে এসে খাওয়ার শখ করে। ছেলেটি এই নিষ্ঠুর উপহাসের কোনো জবাব দিল না, শুধু নীরবে নিজের মাথাটা নিচু করে ফেলল। আশ্চর্যের বিষয় হল, এত অপমানের পরও তার চোখে এক ফোঁটা জলও ছিল না। আসলে দীর্ঘদিনের সীমাহীন দারিদ্র্য, অবহেলা আর বেঁচে থাকার কঠিন লড়াই করতে করতে তার জীবনের কান্নাগুলো হয়তো চিরতরে শুকিয়ে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তেই হোটেলের প্রধান ফটক দিয়ে বাইরে বেরিয়ে এলেন খোদ হোটেলের মালিক শফিকুর রহমান। বয়স 50-এর কোঠায়, পরনে নিখুঁত ইস্ত্রি করা সাদা শার্ট আর চেহারায় এক আভিজাত্যের ছাপ। তার গম্ভীর কণ্ঠস্বর আর দাপুটে ব্যক্তিত্বের কারণে পুরো শহরে তার আলাদা একটা নাম ডাকছিল। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেটিকে আপাদমস্তক পর্যবেক্ষণ করলেন। তারপর ভারী গলায় জিজ্ঞেস করলেন, তোর নাম কি রে ছেলে? ছেলেটি দুর্বল গলায় উত্তর দিল, নিবিড়। শফিকুর রহমান এক মুহূর্ত কি যেন ভাবলেন, তারপর সরাসরি প্রস্তাব দিলেন, এখানে কাজ করবি? কাজ করার কথা শুনেই নিবিড়ের নিস্তেজ চোখ দুটো যেন এক অদ্ভুত আশায় চকচক করে উঠল। সে বিন্দুমাত্র দেরি না করে বলে উঠল, অবশ্যই করব সাহেব, আপনি আমাকে যা করতে বলবেন আমি মন দিয়ে তাই করব। তার এই আগ্রহ দেখে মালিক তাকে নিজের সাথে হোটেলের ভেতরে ডেকে নিলেন। হোটেলের শীতাতপ নিয়ন্ত্রিত ভেতরে পা রাখতেই নিবিড়ের চোখ সাড়া বড়া হয়ে গেল। সারি সারি টেবিলে থরে থরে সাজানো লোভনীয় সব খাবার। খাবারের সুগন্ধে কার গলায় এমনিতেই শুকিয়ে আসছিল। হয়তো সে তার পুরো জীবনেও এত দামি খাবার একসাথে দেখেনি। মালিক শফিকুর রহমান তার এক ওয়েটারকে ইশারা করে বললেন, আগেই ছেলেটাকে পেট ভরে খেতে দে। কিছুক্ষণ পরেই নিবিড়ের সামনে রাজকীয় খাবারের একটি বড় থালা এনে রাখা হলো। নিবিড় যেন খাবারের উপর আছড়ে পড়ল। সে এমন গোগ্রাসে খাচ্ছিল যেন সে নিজেই জানে না যে জীবনে আর কোনোদিন সে খাবার দেখতে পাবে কিনা। তার এই পাগলের মতো খাওয়া দেখে আশেপাশের অভিজাত কাস্টমাররা অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছিল। একজন নিচু স্বরে মন্তব্য করল, দেখে মনে হচ্ছে জনম জনমের ক্ষুধার্ত, কতকাল খায়নি কে জানে। নিবিড় সব শুনতে পেল, কিন্তু খাবারের থালা থেকে মুখ তুলে টুঁ শব্দটিও করল না। ঠিক তখনই হোটেলের মালিক শফিকুর রহমানের নজর
হঠাৎ করে নিবিড়ের গলার ভেতর থেকে বেরিয়ে থাকা একটি পুরনো রূপালী লকেটের উপর পড়ল, আর সেই লকেটটি দেখা মাত্রই তার চেহারার অভিব্যক্তি সম্পূর্ণ বদলে গেল। তার বলিষ্ঠ হাত দুটো হঠাৎ করেই থরথর করে কাঁপতে শুরু করল। তিনি রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করলেন, এই লকেট, এই লকেট তুই কোথায় পেলি? নিবিড় লোকটির এমন আচরণে ভীষণ ভয় পেয়ে গেল। সে তাড়াহুড়ো করে নিজের 2 হাত দিয়ে লকেটটা শক্ত করে চেকে ধরে আত্মরক্ষার সুরে বলল, এটা আমার মায়ের লকেট, আমার কাছেই থাকে। শফিকুর রহমান যেন পাথরের মতো জমে গেলেন। কয়েক সেকেন্ড তিনি বোবার মতো দাঁড়িয়ে রইলেন। তার চোখ যেন এক দৃষ্টে ওই পুরনো লকেটের দিকেই আটকে ছিল, যেন তিনি তার ফেলে আসা কোনো এক স্মৃতি এই জিনিসের মাঝে দেখতে পাচ্ছেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে তিনি খুব ধীরে ধীরে বললেন, তুই আগে শান্তিতে খাওয়া শেষ কর, তারপর তোর সাথে আমার কিছু কথা আছে। নিবিড় পুরো ব্যাপারটা ঠিক বুঝতে পারল না, তবে তার জীবনে এই প্রথমবারের মতো মনে হল যে এই ক্ষমতাবান লোকটি তাকে রাস্তার আর 10টা সাধারণ ভিখারির মতো অবজ্ঞার চোখে দেখছেন না। খাওয়া শেষ হবার পর শফিকুর রহমান তাকে হোটেলের একদম পেছনের দিকের একটি নির্জন ও ব্যক্তিগত রুমে নিয়ে গেলেন। ঘরটি বেশ ছোট হলে অত্যন্ত ছিমছাম আর শান্ত ছিল। তোর মা এখন কোথায়? মালিক কাঁপা গলায় জিজ্ঞেস করলেন। নিবিড় কিছুক্ষণ মাটির দিকে তাকিয়ে একেবারে চুপ করে রইল। তারপর অতি কষ্টে একটি ঢোক গুলে নিচু স্বরে বলল, তিনি আর বেঁচে নেই, মারা গেছেন। কথাটি বলা মাত্রই ওই ছোট্ট ঘরটিতে যেন হঠাৎ করে এক পিনপতন নীরবতা নেমে এলো। কিভাবে মারা গেল? তার কি কোনো ভালো চিকিৎসা হয়নি? মালিকের চোখ দুটো অপরাধ বোধে নিচু হয়ে এলো। আর তোর বাবা, সে কোথায়? এবার নিবিড় হালকা একটু হাসল, তবে সেই ম্লান হাসিতে লুকিয়েছিল পাহাড় সম কষ্ট আর বঞ্চনার গল্প। সে নির্লিপ্ত গলায় বলল, জানি না সে কে ছিল, কখনো দেখিনি। এই সহজ কথাটা শোনার সাথে সাথে শফিকুর রহমান যেন আর নিজের ভার সামলাতে পারলেন না। ধপ করে পেছনের বড় চামড়ার চেয়ারটায় বসে পড়লেন। তার নজর আবার নিবিড়ের বুকের ওই পুরনো লকেটটার ওপর গিয়ে আটকে গেল। তিনি ঢোক গিলে জিজ্ঞেস করলেন, তোর মায়ের নাম কি ছিল রে? নিবিড় উত্তর দিল, কল্যাণী। এই নামটা শোনার সাথে সাথেই শফিকুর রহমানের হাত থেকে দামি কাচের জলের গ্লাসটা ফসকে নিচে পড়ে গেল আর ধড়াম করে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। নিবিড় এমন কাণ্ডে মারাত্মক ঘাবড়ে গেল। সে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, কি হলো সাহেব, আপনি কি ঠিক আছেন? কিন্তু শফিকুর রহমান মুখ ফুটে একটি শব্দও বের করতে পারলেন না। তার 2 চোখ রক্তবর্ণ ধারণ করেছিল, যেন বুকের গভীরে সযত্নে লুকিয়ে রাখা কোনো পুরনো দগদগে ক্ষত হঠাৎ করেই তাজা হয়ে সামনে এসে দাঁড়িয়েছে। বেশ কিছুক্ষণ পর তিনি অনেক কষ্টে নিজেকে সামলে নিলেন। তিনি গলা খাঁকারি দিয়ে বললেন, শোন, আজ থেকে তুই এই হোটেলেই থাকবি। এখানে কাজ করবি, 3 বেলা পেট ভরে খাবার পাবি, আর থাকার জন্য চমৎকার জায়গাও পাবি। নিবিড় নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে অবাক হয়ে বলল, সত্যি বলছেন সাহেব? হ্যাঁ, একদম সত্যি। কথাটি শুনে নিবিড়ের 2 চোখ বেয়ে অঝরে জল নামতে শুরু করল। হয়তো দীর্ঘ 1 যুগ পর এই নিষ্ঠুর পৃথিবীতে কেউ তাকে একজন রক্ত মাংসের মানুষ হিসাবে গণ্য করেছিল। সেই রাতেই তাকে হোটেলের পেছনের স্টোর রুমে ঘুমানোর জন্য একটা জায়গা দেওয়া হলো। মাথার ওপর ঘটাং ঘটাং শব্দ করা একটি পুরনো জং ধরা পাখা, আর নিচে একটি ভাঙা চারপাই খাট। কিন্তু নিবিড়ের কাছে এই আশ্রয়টুকু কোনো রাজপ্রাসাদের চেয়ে মোটেও কম ছিল না। রাতে ঘুমানোর আগে সে পরম আদরে তার মায়ের লকেটটি হাতের মুঠোয় নিল। লকেটে চুমু খেয়ে সে ফিসফিস করে বলল, মা, দেখ, আজ মনে হচ্ছে ভাগ্য প্রথমবারের মতো আমার দিকে মুখ তুলে তাকিয়েছে। কিন্তু সেই নিষ্পাপ কিশোর ঘুণাক্ষরেও জানত না যে এই বিলাসবহুল হোটেলের দেয়ালের মাঝেই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ও বড় সত্যটি তার জন্য ওত পেতে বসে আছে। পরদিন খুব ভোরে সূর্যের আলো ফোটার আগেই নিবিড় ঘুম থেকে উঠে পড়ল। সে তার পুরো মনোযোগ আর শক্তি দিয়ে হোটেলের কাজ করতে শুরু করল। কাস্টমারদের টেবিল নিখুঁতভাবে পরিষ্কার করা, টেবিলে টেবিলে জল দেওয়া, এঁটো বাসনপত্র সরিয়ে নেওয়া, সে প্রতিটি কাজ এত সততা আর নিপুণতার সাথে করছিল যে হোটেলের পুরনো ওয়েটাররাও তার দেখে একেবারে অবাক হয়ে গিয়েছিল। কাজের ফাঁকে একজন ওয়েটার আরেকজনকে ফিসফিস করে বলল, ভাই, ছেলেটার কাজ দেখে তো মনেই হয় না যে সে রাস্তার কোনো অনাথ ছেলে। আরেকজন ওয়েটার একটু বাঁকা হেসে জবাব দিল, আরে রাখ তো তোর কথা, এসব রাস্তার ছেলেদের আমি খুব ভালো করে চিনি। দেখিস 2-4 দিনের মধ্যেই এর আসল রূপ সবার সামনে বেরিয়ে আসবে। নিবিড় একটু দূরে দাঁড়িয়ে তাদের এই উপহাসগুলো সবই শুনতে পেল, কিন্তু কোনো প্রতিবাদ না করে চুপচাপ নিজের কাজে মন দিল, কারণ তার মনে একটা তীব্র ভয় কাজ করছিল।
যদি কোনো কারণে এই কাজটা তার হাতছাড়া হয়ে যায়, তবে এই নিষ্ঠুর পৃথিবীতে তার যাওয়ার আর কোনো জায়গা থাকবে না। তার কাছে আর কিছুই অবশিষ্ট থাকবে না। সেদিন দুপুরে হোটেলে উপচে পড়া ভিড় ছিল। ঠিক এমন ব্যস্ত সময় একজন অত্যন্ত ধনী ও রকচটা লোক তার পরিবার নিয়ে হোটেলের ভেতরে প্রবেশ করলেন। তার হাতে দামি রোলেক্স ঘড়ি আর চেহারায় বড়লোক হওয়ার চরম অহংকার। তাদের দেখা মাত্রই সব ওয়েটার নিজেদের কাজ ফেলে সাথে সাথে তাদের বিশেষ সেবায় লেগে পড়ল। খাওয়া চলাকালীন ওই পরিবারের ছোট আদুরে ছেলেটি হঠাৎ করে রেগে চিৎকার করে উঠল, "এই হোটেলের খাবার একদম ভালো না, আমি এসব খাবো না।" এই বলে সে প্রচণ্ড রাগে তার সামনের প্লেটটা সজোরে ফ্লোরে ছুঁড়ে ফেলল। মুহূর্তের মধ্যে পুরো হোটেলের ব্যস্ত পরিবেশ শান্ত হয়ে গেল। ওয়েটাররা বড় কাস্টমারের রোষানলে পড়ার ভয়ে রীতিমতো কাঁপতে শুরু করল। কিন্তু ঠিক তখনই নিবিড় ভয় না পেয়ে সামনে এগিয়ে এলো। সে একটিও কথা না বলে চুপচাপ ফ্লোরে পড়ে থাকা এঁঠো খাবারগুলো পরম যত্নে পরিষ্কার করতে শুরু করল। পরিষ্কার করার সময় হঠাৎ করেই ওই ছোট বাচ্চাটির তীক্ষ্ণ নজর নিবিড়ের হাতের কবজিতে থাকা একটি পুরনো পোড়া দাগের ওপর পড়ল। দাগটা দেখেই বাচ্চাটি চমকে উঠে তার বাবাকে বলল, "বাবা, দেখো দেখো, ঠিক এরকমই একটা পোড়া দাগ ওই পুরনো ছবিটাতেও তো ছিল, তাই না?" এই কথা শোনা মাত্রই নিবিড় তার কাজ থামিয়ে দিল। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, "কোন ছবি? কিসের কথা বলছো তুমি?" কিন্তু বাচ্চাটির বাবা এই কথা শুনে সাথে সাথে মারাত্মক ঘাবড়ে গেলেন। তিনি দ্রুত বাচ্চার হাত শক্ত করে চেপে গিয়ে ধমকের সুরে বললেন, "একদম চুপ কর, বড়দের মাঝে এত বেশি প্রশ্ন করিস না।" এরপর তারা তড়িঘড়ি করে অর্ধেক খাওয়া রেখেই বিল মিটিয়ে দ্রুত হোটেল থেকে বেরিয়ে গেল। নিবিড় হাতে ডাস্টপ্যান নিয়ে সেখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এখন তার মনের ভেতর হাজারো প্রশ্নের এক বিশাল পাহাড় জমতে শুরু করেছে। আমার গলার এই লকেট দেখে হোটেলের মালিক কেন অমন ভয় পেয়ে গেলেন? ওই ধনী লোকটি বা ছবির কথাটা শুনে অমন অদ্ভুত আচরণ কেন করলেন? আর কেনই বা তা লুকোলেন? আসলে আমি কে? আমার অতীত কি? সেই দিন গভীর রাতে নিবিড় নিজের ঘরের জন্য একটু জল আনতে হোটেলের প্রধান অফিসের দিকের করিডর দিয়ে যাচ্ছিল। অফিস ঘরের দরজা সামান্য ভেজানো ছিল এবং ভেতর থেকে চাপা স্বরে কথা বলার আওয়াজ আসছিল। হোটেলের চিফ ম্যানেজার রাশেদ সাহেব অত্যন্ত উদ্বিগ্ন গলায় বলছিলেন, "মালিক, আপনি পরিস্থিতি বুঝতে পারছেন না। যদি ওই ছেলেটি কোনোভাবে সত্যিটা জেনে যায়, তবে সব শেষ হয়ে যাবে। তখন কিন্তু অনেক দেরি হয়ে যাবে।" কথাগুলো নিবিড়ের কানে যেতেই তার বুকের ভেতরটা ধকধক করে জোরে কাঁপতে লাগল। সে দরজার আড়ালে লুকিয়ে কান পাতল। শফিকুর রহমান অত্যন্ত নিচু ও অনুতপ্ত স্বরে বললেন, "রাশেদ, আমি আর পারছি না। আমি তাকে আর কোনোভাবেই অন্ধকারে রাখতে বা ধোঁকা দিতে পারব না।" রাশেদ সাহেব একটু গলা চড়িয়ে বললেন, "কিন্তু আপনি একবার ভাবুন, আজ থেকে ঠিক ১৫ বছর আগে আপনি যা করেছিলেন, সেই জঘন্য ঘটনাটা যদি কোনোভাবে বাইরে চলে আসে, তাহলে আপনার সম্মানের কি হবে?" দরজার বাইরে দাঁড়ানো নিবিড়ের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ১৫ বছর আগের কোনো এক অজানা ঘটনার সাথে তার নিজের কি সম্পর্ক থাকতে পারে? ঠিক তখনই ঘরের ভেতরে একটি চেয়ার সজোরে সরানোর কর্কশ শব্দ হল। রাশেদ সাহেব দরজার দিকে তাকিয়ে চিৎকার করে উঠলেন, "কে? কে বাইরে দাঁড়িয়ে আছে?" নিবিড় প্রচণ্ড ভয় পেয়ে গেল। সে আর এক মুহূর্তও না দাঁড়িয়ে অন্ধকারে দৌড়ে সোজা তার নিজের স্টোররুমে চলে এলো। সেই কাল রাতে তার চোখের পাতায় এক ফোঁটাও ঘুম এলো না। বিছানায় এপাশ ওপাশ করতে করতে বারবার ওই কয়েকটা খণ্ডিত শব্দই তার মগজে হাতুড়ির মতো আঘাত করছিল। ১৫ বছর আগে, সত্যি, ধোঁকা এবং ঠিক একই সময় হোটেলের বিলাসবহুল অফিসে মালিক শফিকুর রহমান একা বসে একটি অত্যন্ত পুরনো ও বিবর্ণ ছবি পরম মমতায় দেখছিলেন। ছবিটিতে খুব সুন্দর একজন নারী দাঁড়িয়েছিল আর তার কোলে ছিল একটি ছোট্ট ফুটফুটে বাচ্চা। ছবিটি দেখতে দেখতে শফিকুর রহমানের ২ চোখ বেয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়তে লাগল। তিনি অস্ফুট ও কাঁপা কাঁপা গলায় বলে উঠলেন, "কল্যাণী, আমাকে ক্ষমা করে দিও। দেখো, আজ তোমার ছেলে আবার আমার কাছে ফিরে এসেছে।" অন্যদিকে নিবিড়ও সারা রাত এক ফোঁটা ঘুমাতে পারল না। স্টোররুমের সেই ভাঙা চারপাইতে শুয়ে সে কেবল অন্ধকার ছাদের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। বারবার তার কানে ম্যানেজারের বলা ওই ভয়াবহ কথাগুলোই বাজছিল। যদি সে সত্যিটা জেনে যায় তো ১৫ বছর আগে ধোঁকা। সকাল হতেই সাদিকা গ্র্যান্ড হোটেলে রোজকার মতোই কাস্টমারদের ভিড় ও ব্যস্ততা শুরু হয়ে গেল। কিন্তু আজ নিবিড় আর গতকালের সেই বাধ্য ও শান্ত ছেলেটি ছিল না। তার মনের ভেতর যেমন কাজ হারানোর ভয় ছিল, তেমনি জন্ম নিচ্ছিল এক অজানা প্রচণ্ড রাগ ও কৌতূহল। সে কাজ করার ফাঁকে ফাঁকে বারবার আর চোখে হোটেলের মালিকের দিকে তাকাচ্ছিল।
অদ্ভুত ব্যাপার হল শফিকুর রহমানও নিবিড়ের দিকে তাকাচ্ছিলেন না। চোখাচোখি হলেই তিনি দৃষ্টি সরিয়ে নিচ্ছিলেন, যেন দুজনের মাঝে এমন কোনো বিশাল ও ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে যা একবার বাইরে এলে চারপাশের সবকিছু নিমিষেই ধ্বংস হয়ে যাবে। ঠিক তখনই এক পুরনো ওয়েটার দূর থেকে চিৎকার করে আদেশ দিল, এই নিবিড়, দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি ৬ নম্বর ভিআইপি টেবিলে জল দিয়ে আয়। নিবিড় চমকে উঠে বলল, জি যাচ্ছি। সে আবার যন্ত্রের মতো কাজে লেগে পড়ল, কিন্তু তার সমস্ত মনোযোগ বারবার ওই বন্ধ অফিস ঘরটার দিকেই চলে যাচ্ছিল। দুপুরের দিকে শফিকুর রহমান কোনো এক জরুরি মিটিংয়ের কাজে হোটেল থেকে বাইরে গেলেন। যাওয়ার তাড়াহুড়োয় তিনি অফিসের মূল দরজা অর্ধেক খোলা রেখেই চলে গিয়েছিলেন। নিবিড় এই সুযোগটি হাতছাড়া করল না। সে কয়েক সেকেন্ড দরজার বাইরে দাঁড়িয়ে চারদিকটা ভালোভাবে দেখে নিল, তারপর পা টিপে টিপে অত্যন্ত সন্তর্পণে ভেতরে ঢুকে পড়ল। পুরো ঘরটা একদম শান্ত ও নিস্তব্ধ ছিল। বড় মেহগনি কাঠের টেবিলের ওপর কিছু দরকারি ফাইল ছড়ানো ছিল, আর তার নিচেই ছিল একটি পুরনো তালাবিহীন কাঠের ড্রয়ার। নিবিড়ের বুকের ভেতরটা তখন ভয়ের চোটে হাতুড়ির মতো ধড়ফড় করছিল। সে কাঁপা হাতে আস্তে করে ড্রয়ারটা টান দিয়ে খুলল। ভেতরে বেশ কিছু পুরনো চিঠিপত্র আর ছবির স্তূপ রাখা ছিল। একেবারে ওপরে থাকা প্রথম ছবিটা হাতে নিতেই নিবিড়ের হাত দুটো বরফের মতো ঠান্ডা হয়ে কেঁপে উঠল। ছবিটিতে দাঁড়িয়ে থাকা সেই হাস্যোজ্জ্বল নারীটি আর কেউ নয়, তার নিজের গর্ভধারিণী মা কল্যাণী। আর আশ্চর্যের বিষয় হল, তার মায়ের ঠিক পাশেই খুব অন্তরঙ্গভাবে দাঁড়িয়ে আছেন এই হোটেলেরই স্বনামধন্য মালিক শফিকুর রহমান। নিবিড়ের শ্বাসপ্রশ্বাস অস্বাভাবিক দ্রুত হয়ে গেল। সে ফিসফিস করে বলে উঠল, মালিকের সাথে আমার মায়ের ছবি, এর মানে কি? সে তাড়াহুড়ো করে ড্রয়ার থেকে দ্বিতীয় ছবিটা হাতে তুলে নিল। এবারের ছবিটিতে তার মায়ের কোলে একটি ছোট্ট ফুটফুটে বাচ্চা ছিল। বাচ্চাটির গলায় ঠিক সেই একই রূপালী লকেট পরানো ছিল যা এই মুহূর্তে নিবিড়ের নিজের গলায় ঝুলছে। নিবিড়ের চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। সে মনে মনে ভাবল, তার মানে এই হোটেলের মালিক আমার মাকে আগে থেকেই খুব ভালোভাবে চিনতেন। ঠিক তখনই নিবিড়ের ঠিক পেছন থেকে এক গম্ভীর ও রাগী আওয়াজ ভেসে এলো, তুই এখানে লুকিয়ে লুকিয়ে কি করছিস? নিবিড় বুক ধড়ফড় করে পেছনে তাকালো। ম্যানেজার রাশেদ সাহেব দরজার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছেন। রাগে তার মুখটা টকটকে লাল হয়ে আছে। তিনি বড় বড় পা ফেলে সামনে এগিয়ে এসে নিবিড়ের হাত থেকে ছবিগুলো এক প্রকার ছিনিয়ে নিলেন। তারপর দাঁতে দাঁত চেপে বললেন, তোকে কে সাহস দিয়েছে মালিকের ব্যক্তিগত জিনিসে হাত দেওয়ার? কিন্তু নিবিড় আজ আর ভয় পেল না। সে তার জীবনের প্রথমবারের মতো সরাসরি কারোর চোখের দিকে তাকিয়ে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলে উঠল, এই ছবিতে থাকা নারীটি আমার মা, তাই না? ম্যানেজার রাশেদ এই প্রশ্নে কয়েক সেকেন্ডের জন্য একেবারে চুপ হয়ে গেলেন। তারপর নিজেকে সামলে নিয়ে শাসানির সুরে বললেন, তোর এত বেশি প্রশ্ন করার কোনো দরকার নেই। বেশি কিছু জানতে চাইলে তোর নিজেরই ক্ষতি হবে, না হলে এখান থেকে ভালোয় ভালোয় কেটে পড়। নিবিড় জেদ ধরে বলল, না, আমাকে আজকের মধ্যেই পুরো সত্যিটা জানতে হবে। রাশেদ সাহেব তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, সত্যি জানলে তুই নিজেই ভেঙে টুকরো টুকরো হয়ে যাবি। শুধু এইটুকু কথা বলেই ম্যানেজার রাশেদ গটগট করে বাইরে চলে গেলেন। কিন্তু এবার নিবিড়কে আর কোনোভাবেই থামানো সম্ভব ছিল না। সেই সত্য জানার জন্য মরিয়া হয়ে উঠেছিল। সেই সন্ধ্যায় নিজের ডিউটি শেষ হবার পর সে সবার নজর এড়িয়ে চুপচাপ হোটেলের একেবারে পেছনের দিকের একটা পরিত্যক্ত পুরনো স্টোর রুমের দিকে এগিয়ে গেল। তার হঠাৎ মনে পড়েছিল, একবার দুজন ওয়েটারকে নিজেদের মধ্যে বলাবলি করতে শুনেছিল যে মালিক তার পুরনো ও অব্যবহৃত সব জিনিসপত্র ওই ভুতুরে স্টোর রুমটাতেই তালা মেরে রাখেন। স্টোর রুমের কাঠের দরজাটা অর্ধেক ভাঙাই ছিল। ভেতরে পা রাখতেই নাকে এলো ভ্যাপসা ধুলোবালির গন্ধ। চারপাশে শুধু পুরনো আসবাবপত্রের বাক্স আর ঘুটঘুটে অন্ধকার। নিবিড় খুব সাবধানে পা ফেলে ধীরে ধীরে ভেতরের দিকে ঢুকল। একটু খুঁজতেই হঠাৎ তার নজর একটি পুরনো মূর্ছে ধরা লোহার ট্রাঙ্কের উপর গিয়ে স্থির হল। ট্রাঙ্কটার ঠিক ওপরে সাদা রঙে বড় বড় করে লেখা ছিল কল্যাণী। নামটা দেখেই নিবিড়ের বুকের ভেতরটা আবার জোরে মোচড় দিয়ে উঠল। সে কাঁপা কাঁপা হাতে অনেক কষ্টে ট্রাঙ্কের জং ধরা ঢাকনাটা খুলল। ভেতরে অযত্নে রাখা ছিল কিছু পুরনো শাড়ি, মহিলাদের ব্যবহার্য জিনিসপত্র, কিছু ওষুধের শিশি আর চামড়ায় বাঁধানো লাল রঙের একটা ডায়েরি। নিবিড় দ্রুত ডায়েরিটা হাতে নিয়ে তার প্রথম পাতাটা খুলল। সেখানে স্পষ্ট গোটা গোটা অক্ষরে লেখা ছিল, যদি কোনোদিন আমার ছেলে নিবিড় এই ডায়েরিটা খুঁজে পায়, তবে তার অবশ্যই তার জীবনের আসল সত্যিটা জানা উচিত। ডায়েরির লেখাগুলো দেখেই নিবিড়ের দু চোখ জলে ভরে এলো। এটা যে তার আদরের মায়েরই নিজের হাতে লেখা, তাতে কোনো সন্দেহ নেই। সে পাগলের মতো দ্রুত ডায়েরির পাতাগুলো উল্টাতে শুরু করল। তারপর হঠাৎ মাঝখানের একটি বিশেষ লাইন পড়ে
তার পুরো শরীর যেন অবশ হয়ে এলো। লাইনটিতে লেখা ছিল, আমার গর্ভে থাকা সন্তান, আমার ছেলে নিবিড়, এই সাদিকা গ্র্যান্ড হোটেলের মালিক শফিকুর রহমানেরই নিজের ঔরসজাত রক্ত। এই চরম সত্যটি পড়ার সাথে সাথে নিবিড়ের হাত থেকে ডায়েরিটা ধপ করে ফ্লোরে পড়ে গেল। তার মনে হচ্ছিল কেউ যেন তার গলা চেপে ধরেছে। তার শ্বাস আটকে আসছিল। সে অস্ফুট স্বরে আর্তনাদ করে উঠল, না, এটা কোনোভাবেই সত্যি হতে পারে না, এটা মিথ্যে। তার চোখের সামনে চারপাশে সবকিছু যেন বনবন করে ঘুরতে লাগল। পর মুহূর্তেই তার মাথায় সব হিসাব মিলে যেতে লাগল। মালিকের তাকে দেখে ওইভাবে ভয় পাওয়া, মায়ের লকেট দেখে থরথর করে কেঁপে ওঠা, অফিসের ড্রয়ারে ছবি লুকিয়ে রাখা, তাকে এত খাতির করে কাজ দেওয়া, সব কিছুর পেছনের কারণ সে এখন জলের মতো পরিষ্কার বুঝতে পারছিল। ঠিক তখনই তার পেছন থেকে ভারী জুতোর পায়ের আওয়াজ এলো। নিবিড় চট করে ঘুরে তাকাল। স্বয়ং হোটেলের মালিক শফিকুর রহমান সেখানে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। তার দুই চোখ পানিতে ছলছল করছিল। কয়েক সেকেন্ড বাবা ও ছেলে শুধু একে অপরের দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল। দুজনের মাঝখানে যেন এক অদৃশ্য দেওয়াল। তারপর শফিকুর রহমান অত্যন্ত নিচু ও অনুতপ্ত স্বরে ভাঙা গলায় বললেন, হ্যাঁ নিবিড়, ডায়েরিতে যা লেখা আছে সব সত্যি, আমিই তোর অভাগা বাবা। এই কথাটি শোনা মাত্রই নিবিড়ের চোখে যেন রাগের আগুন জ্বলে উঠল। সে ক্ষোভে ফেটে পড়ে বলল, বাবা, আপনি নিজেকে আমার বাবা বলছেন? তাহলে জবাব দিন, আমার মা যখন বিনা চিকিৎসায় তিল তিল করে মরছিল তখন আপনি কোথায় লুকিয়েছিলেন? শফিকুর রহমান কোনো উত্তর দিতে পারলেন না, শুধু মাথা নিচু করে রইলেন। নিবিড় আবারও চিৎকার করে উঠল, আমি যখন এক টুকরো রুটির জন্য কুকুরের মতো রাস্তায় রাস্তায় ক্ষুধার্ত হয়ে ঘুরে বেরিয়েছি, ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খেয়েছি, তখন আপনি কোথায় ছিলেন? এবার শফিকুর রহমানের দুই চোখ দিয়ে অঝোর ধারায় অনুশোচনার জল গড়িয়ে পড়ল। তিনি হাউমাউ করে কেঁদে উঠে বললেন, আমাকে মাফ করে দে বাবার, আমার অনেক বড় ভুল হয়ে গেছে রে, অনেক বড় ভুল হয়ে গেছে। নিবিড় পাগলের মতো চিৎকার করে কেঁদে উঠল, আপনার একটা ভুলের জন্য আমার পুরো জীবনটা একেবারে বরবাদ হয়ে গেছে। নিবিড়ের এই হৃদয় বিদারক আর্তনাদ ও গলার আওয়াজ শুনে বাইরে থেকে হোটেলের অন্যান্য কর্মচারীরা একে একে স্টোর রুমের সামনে জড়ো হতে লাগল। শফিকুর রহমান কাঁপা কাঁপা গলায় নিজের আত্মপক্ষ সমর্থন করে বললেন, বিশ্বাস কর বাবা, আমি তোর মা কল্যাণীকে সত্যি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম। কিন্তু আমার এই অভিজাত পরিবার আমাদের এই অসম সম্পর্ক কখনোই মেনে নেয়নি। নিবিড় তাচ্ছিল্য ভরে হাসল। ও, পরিবার মেনে নেয়নি বলে আপনি আপনার স্ত্রী আর গর্ভবতী সন্তানকে ওই অবস্থায় রাস্তায় ছুঁড়ে ফেলে দিলেন? শফিকুর রহমান ডুকরে কেঁদে উঠে বললেন, আমি তখন অনেক ছোট ছিলাম, দাদার উপর নির্ভরশীল ছিলাম। আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম রে। নিবিড়ের চোখ দিয়েও তখন অঝরে জল ঝরছিল। তবে সেই জলের প্রতিটা ফোঁটায় মিশেছিল সীমাহীন কষ্ট, বঞ্চনা আর তীব্র রাগের আগুন। সে অত্যন্ত ধীরে ধীরে প্রতিটি শব্দ উচ্চারণ করে বলল, একজন গরিব ও অসহায় মানুষের জীবনে সবচেয়ে বড় দুর্ভাগ্য কি তা কি আপনি জানেন সাহেব? শফিকুর রহমান নীরব হয়ে রইলেন। নিবিড় নিজেই উত্তর দিল, তার সবচেয়ে বেশি প্রয়োজন হয় তার নিজের আপন মানুষগুলোর একটু ভরসা। আর ঠিক সেই চরম বিপদের মুহূর্তেই সেই আপন মানুষগুলোই সবচেয়ে আগে বিশ্বাসঘাতকতা করে সঙ্গ ছেড়ে দেয়। এই কথাগুলো শুনে পুরো স্টোর রুমের পরিবেশ যেন পাথরের মতো নিস্তব্ধ হয়ে গেল। সেখানে দাঁড়িয়ে থাকা ওয়েটারদের সবার চোখই ভিজে গিয়েছিল। কিন্তু ঠিক সেই আবেগঘন মুহূর্তেই পেছনে ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা ম্যানেজার রাশেদ হঠাৎ করে ভীষণ ঘাবড়ে গিয়ে সামনে এগিয়ে এলেন এবং বলে উঠলেন, স্যার, ওকে থামান, এখন একে আর পেছনের সব সত্যি কথা জানাবেন না, এতে হিতে বিপরীত হবে। শফিকুর রহমান চোখ মুছে রাশেদের দিকে অবাক হয়ে তাকালেন। কেন জানাবো না? আর কি বাকি আছে জানার? রাশেদের চেহারায় তখন চরম আতঙ্কের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। আর পর মুহূর্তে সে ঘামতে ঘামতে যা বলল তা শুনে শুধু নিবিড় নয়, সেখানে উপস্থিত সবারই পায়ের তলার মাটি সরে গেল। রাশেদ ঢক গিলে বলল, কারণ কারণ কল্যাণীজির মৃত্যু কোনো সাধারণ অসুখে ভুগে হয়নি। কারণ কল্যাণীজির মৃত্যু কোনো অসুখে ভুগে হয়নি। ম্যানেজার রাশেদের এই একটিমাত্র বাক্য শুনতেই পুরো হোটেলের পরিবেশ যেন মুহূর্তের মধ্যে জমে বরফ হয়ে গেল। নিবিড়ের চোখ বিস্ময়ে আর আতঙ্কে বড় বড় হয়ে গেল। তার মানে আপনি কি বলতে চাইছেন? নিবিড়ের গলা তখন রাগে কাঁপছিল।
শফিকুর রহমানও এই কথায় চরম ধাক্কা খেলেন এবং রাশেদের দিকে তেড়ে গিয়ে বললেন, রাশেদ, তুই চুপ কর, এসব কি আবলতাবর বকছিস? কিন্তু এখন জল অনেক দূর গড়িয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। নিবিড় প্রচণ্ড রাগে ম্যানেজার রাশেদের একেবারে মুখোমুখি চলে এলো। সে তার শার্টের কলার চেপে ধরে বলল, কি লুকাচ্ছেন আপনারা? পুরো সত্যিটা আমাকে আজই বলবেন আপনি। ম্যানেজার ভয়ে কয়েক কদম পিছিয়ে যেতে লাগল। তার চেহারায় মৃত্যুর ভয় স্পষ্ট বোঝা যাচ্ছিল। সে তোতলাইতে তোতলাইতে বলল, আমি আসলে কিছুই জানি না, আমাকে ছেড়ে দাও। নিবিড় বাঘের মতো গর্জন করে উঠল, একটু আগেই তো বড় গলায় বলছিলে, এখন চুপ করে আছো কেন? হোটেলের ভেতরের পরিবেশ ততক্ষণে রীতিমতো থমথমে ও ভীতিকর হয়ে উঠেছিল। সমস্ত ওয়েটার, এমনকি কিছু কাস্টমারও এগিয়ে এসে এই নাটকীয় দৃশ্য চুপচাপ দেখছিল। তখনই শফিকুর রহমান জোরে ধমক দিয়ে বলে উঠলেন, ব্যাস, অনেক হয়েছে, আজ আর এখানে কোনো কথা হবে না, সবাই যার যার কাছে যাও। কিন্তু নিবিড় এখন আর আগের সেই শান্ত ছেলেটি নেই। সে এখন আর থামার পাত্র নয়। সে রাগে অন্ধ হয়ে পাশে রাখা একটা ভারী কাঠের চেয়ার শক্ত করে আঁকড়ে ধরল। আজ পুরো সত্যি কথা না বলে এই ঘর থেকে কেউ একটা পাও বাইরে ফেলতে পারবে না। দীর্ঘ ১৫ বছর ধরে তার অবচেতন মনে জমে থাকা সমস্ত কষ্ট, না খেয়ে থাকার যন্ত্রণা, মানুষের অপমান আর একাকিত্বের গ্লানি সব যেন আজ একসাথে আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। ম্যানেজার রাশেদ এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেল। সে কাপা কাপা গলায় আত্মরক্ষার সুরে বলতে শুরু করল, বিশ্বাস করো, আমি নিজে থেকে কিছু করিনি, আমি শুধু অপর মহলের নির্দেশ পালন করছিলাম মাত্র। শফিকুর রহমানের চোখ রাগে রক্তবর্ণ হয়ে উঠল। তিনি হুঙ্কার দিয়ে উঠলেন, রাশেদ, তুই কিন্তু নিজের সীমা অতিক্রান্ত করছিস। কিন্তু নিবিড় সাথে সাথেই বুঝতে পারল এখানে সাধারণ কোনো ঘটনা নয়, বরং খুব বড় ও ভয়ঙ্কর কোনো অপরাধ ধামাচাপা দেওয়া হচ্ছে। সে রাশেদকে জেরা করে বলল, ওপর মহলের নির্দেশ মানে? কার নির্দেশ পালন করছিলেন আপনি? রাশেদ ভয়ে একদম চুপ হয়ে গেল। নিবিড় আবার চিৎকার করে উঠল, বলো, কার কথা বলছো তুমি? চারদিকের এই প্রচণ্ড চাপের মুখে হঠাৎ রাশেদ ২ হাতে মাথা চেপে ধরে চিৎকার করে বলে উঠল, আরে ভাই, তোমার মা কল্যাণী তো এই সাদিকা হোটেলেই একসময় আয়ার কাজ করত। কথাটা শোনা মাত্র পুরো হোটেল জুড়ে যেন মৃত্যুর নিস্তব্ধতা নেমে এলো। নিবিড় যেন বজ্রাহতের মতো পাথরে পরিণত হল। রাশেদ এক নাগারে আরও বলতে লাগল, তুমি তখন খুব ছোট ছিলে, আর মালিক শফিকুর রহমান তোমাদের দুজনকেই এই হোটেলে সসম্মানে রাখতে চেয়েছিলেন। কিন্তু মালিকের পরিবারের বড় কর্তারা এই নিচু তলার সম্পর্ক কোনোভাবেই মেনে নেয়নি। শফিকুর রহমান নিজের ২ হাত দিয়ে মুখ ঢেকে চোখ বন্ধ করে ফেললেন, যেন তিনি আবার সেই ১৫ বছর আগের অভিশপ্ত দিনগুলোর ভেতর দিয়ে নতুন করে পার হচ্ছিলেন। রাশেদ বলে চলল, একদিন কাল রাতে তোমার মা তার অধিকার চাইতে এখানে এসেছিল। এটুকু শোনার পরই নিবিড়ের শ্বাস-প্রশ্বাস অস্বাভাবিক দ্রুত হতে লাগল। রাশেদ অত্যন্ত ভয় পেতে পেতে বলতে লাগল, সেই রাতে মালিকের বড় ভাই মানে হাবিবুর রহমান সাহেব তোমার মাকে সবার সামনে খুব নোংরা ভাষায় অপমান করেছিলেন। এই কথা মনে পড়তেই শফিকুর রহমান চরম যন্ত্রণায় একটা চেয়ারে ধপ করে বসে পড়লেন। তিনি কাতর গলায় বললেন, থামো রাশেদ, দোহাই তোমার, আর কিছু বলো না। কিন্তু রাশেদ এখন সত্য প্রকাশের নেশায় মত্ত। সে আর থামতে পারল না। সে বলল, তারা শুধু অপমানই করেনি, তারা কল্যাণীজির ওপর হোটেলের দামি গয়না চুরির মিথ্যে অপবাদ দিয়েছিল, আর তাকে চুল ধরে ঘাড় ধাক্কা দিয়ে মাঝরাতে হোটেল থেকে বের করে দিয়েছিল। এই নির্মম দৃশ্যগুলো যেন নিবিড়ের চোখের সামনে জীবন্ত হয়ে উঠল। তার ২ চোখ থেকে অঝোর ধারায় জল পড়তে লাগল। তার বারবার মনে পড়তে শুরু করল তার মায়ের শেষ দিনগুলোর বলা কিছু কথা। বাবা নিবিড়, কখনো অভাবের তাড়নায় কারো সামনে হাত পাতবি না। আমরা গরিব হতে পারি ঠিকই, কিন্তু আমরা কখনোই অসৎ নই। স্মৃতিচারণের মাঝেই রাশেদ খুব আস্তে করে ভয়ার্ত গলায় বোমা ফাটানোর মতো একটি কথা বলল, আর ঠিক সেই রাতেই তোমার মায়ের সেই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টটা হয়েছিল। কথাটা শোনামাত্র নিবিড়ের হৃৎপিণ্ড যেন মুহূর্তের জন্য স্পন্দন করা বন্ধ করে দিল। সে ফিসফিস করে বলল, অ্যাক্সিডেন্ট? কিসের অ্যাক্সিডেন্ট? শফিকুর রহমান তখন ২ হাতে মুখ ঢেকে হু হু করে কাঁদতে কাঁদতে বললেন, হ্যাঁ রে বাবা, হ্যাঁ। যতক্ষণে আমি এই খবর পেয়ে পাগলের মতো ছুটে গিয়েছিলাম, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। তোর মা রক্তে ভেসে যাচ্ছিল। নিবিড় কোনো কথা না বলে কয়েক সেকেন্ড শুধু নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ করেই সে সবার দিকে তাকিয়ে
অদ্ভুতভাবে হাসতে শুরু করল, কিন্তু তার সেই হাসিটা ছিল ভীষণ ভয়ঙ্কর, পাগলাটে আর সীমাহীন কষ্টে পরিপূর্ণ। সে হাত দিয়ে নিজের চোখের জল মুছে তাচ্ছিল্যের সুরে বলল, বাহ, কি চমৎকার আপনাদের নাটক! আমার মা আপনাদের হোটেলের সামনে মারা গেল, আর আপনারা সবাই এত বছর ধরে একদম মুখে কুলুপ এঁটে চুপ করে রইলেন। কেউ একটা টু শব্দ করল না। আমি দিনের পর দিন রাস্তায় রাস্তায় ডাস্টবিন ঘেটে না খেয়ে ঘুরে বেড়ালাম, আর আপনারা দিব্যি আপনাদের এই রাজকীয় হোটেল চালিয়ে গেলেন। শফিকুর রহমান কাঁদতে কাঁদতে মেঝেতে বসে নিবিড়ের দিকে হাত বাড়ালেন। বিশ্বাস কর বাবা, আমি তোকে শহরের প্রতিটি অলিগলিতে পাগলের মতো খুঁজে বেরিয়েছি। নিবিড় চরম ঘৃণায় তার হাতটা এক ঝটকায় সরিয়ে দিল। সে তীক্ষ্ণ গলায় বলল, খবরদার, আপনি আমাকে আর কখনোই বাবা বলে ডাকবেন না। ততক্ষণে পুরো হোটেলের পরিবেশ অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছিল। সেখানে দাঁড়িয়ে থাকা অনেক বয়স্ক ওয়েটারের চোখেও জল চিকচিক করছিল। ঠিক সেই চরম উত্তেজনার মুহূর্তে হঠাৎ হোটেলের মূল ফটকের বাইরে একটা ভারী গাড়ির ইঞ্জিনের শোরগোল শোনা গেল। একটি চকচকে কালো রঙের দামি মার্সিডিজ গাড়ি এসে সশব্দে হোটেলের পোর্টিকে থামল। গাড়ির দরজা খুলে তা থেকে অত্যন্ত অহংকারী চেহারার একজন বয়স্ক লোক নিচে নামলেন। তার পরনে সাদা রঙের দামি সুতির পোশাক, আর চেহারায় রাগে ফেটে পড়ার মতো একটা ভাব। তাকে ভেতরে ঢুকতে দেখেই শফিকুর রহমানের মুখ রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গেল। তিনি অস্ফুট স্বরে বললেন, বড় ভাইজান, আপনি হঠাৎ এখানে? নিবিড় লোকটির দিকে তাকালো এবং বুঝতে পারল এই সেই পাষণ্ড লোক যার নির্মমতার কারণে তার মাকে সেদিন মাঝরাতে চুরির অপবাদ দিয়ে হোটেল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। শফিকুর রহমানের বড় ভাই হাবিবুর রহমান। তিনি হোটেলের লবিতে পা রেখেই প্রচণ্ড দম্ভের সাথে চিৎকার করে উঠলেন, রাশেদ, তুমি কি পুরোপুরি পাগল হয়ে গেছ? ঘরের ভেতরের পুরনো কথা এভাবে রাস্তার সবার সামনে বলে দিচ্ছ কেন? তারপর হঠাৎ করেই তার তীক্ষ্ণ ও ঘৃণাপূর্ণ নজর নিবিড়ের ওপর গিয়ে পড়ল। কয়েক সেকেন্ড তিনি নিবিড়ে কঙ্কালসার চেহারার দিকে একদৃষ্টে তাকিয়ে রইলেন, আর তারপর চরম অবজ্ঞার সাথে অত্যন্ত ঠান্ডা গলায় বললেন, ও, তাহলে এই সেই ভিখারির ছেলে যাকে নিয়ে এতক্ষণ এখানে নাটক চলছিল? এই কথা শোনা মাত্রই নিবিড়ের সারা শরীরের রক্ত যেন টকবক করে ফুটতে লাগল। সে নির্ভয়ে হাবিবুর রহমানের সামনে গিয়ে দাঁড়াল। আমার মা আপনাদের কি এমন ক্ষতি করেছিল যে তাকে ওভাবে বের করে দিয়েছিলেন? হাবিবুর রহমান চরম তাচ্ছিল্যের সাথে হো হো করে হেসে উঠলেন। তিনি বললেন, ক্ষতি? ভুল তো পুরোটাই তোমার ওই ছোটলোক মায়েরই ছিল। সামান্য একজন আয়া হয়ে সে এই অভিজাত পরিবারের বউ হওয়ার স্বপ্ন দেখেছিল। সে তার নিজের আসল জায়গাটা ভুলে গিয়েছিল। নিজের মৃত মাকে নিয়ে এই ধরনের জঘন্য কথা শোনামাত্রই নিবিড়ের মাথার শিরা ছিঁড়ে যাওয়ার উপক্রম হল। সে এক লাফে সামনে গিয়ে হাবিবুর রহমানের দামি শার্টের কলার শক্ত করে চেপে ধরল। সে দাঁত কিড়মির করে বলল, খবরদার, আমার মায়ের সম্পর্কে আর একটা নোংরা কথাও যদি আপনার মুখ থেকে বেরোয়, তবে আমি আপনাকে এখানেই শেষ করে দেব। নিবিড়ের এই দুঃসাহসিক কাণ্ড দেখে পুরো হোটেলে এক বিশাল হুড়োহুড়ি পড়ে গেল। ওয়েটার আর গার্ডরা ছুটে এসে দুজনকে আলাদা করার আপ্রাণ চেষ্টা করতে লাগল। কিন্তু পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, ঠিক তখনই হাবিবুর রহমান রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে সবার সামনে চিৎকার করে বলে উঠলেন, জেনে রাখ ছেলে, তোমার মায়ের ওই মৃত্যুটা কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট ছিল না। তার এই একটা কথায় পুরো হোটেল যেন নিমেষেই বরফ হয়ে জমে গেল। কারো মুখে কোনো টুঁ শব্দ নেই। শফিকুর রহমানের চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হল। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, ভাইজান, আপনি রাগের মাথায় এসব কি আবোল তাবোল বলছেন? হাবিবুর রহমানের তখন হুঁশ হল যে রাগের বশবর্তী হয়ে তার নিজের মুখ দিয়েই তাদের সবচেয়ে বড় গুপ্ত সত্যিটা বেরিয়ে গেছে। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। নিবিড় এবার তার কলার ছেড়ে দিয়ে অত্যন্ত ধীরে ধীরে শিকারী বাঘের মতো তার দিকে এগিয়ে গেল। তার গলা উত্তেজনায় কাঁপছিল। কি বললেন আপনি? অ্যাক্সিডেন্ট ছিল না মানে? হাবিবুর রহমান ভয়ে একেবারে চুপ মেরে গেলেন। নিবিড় আবার হুঙ্কার দিল, তার মানে কি আমার মাকে পরিকল্পনা করে খুন করা হয়েছিল? কয়েক সেকেন্ড ধরে পুরো হোটেলের বিশাল হলরুমটিতে একেবারে গোরস্থানের মতো নিস্তব্ধতা বিরাজ করতে লাগল। কেউ জোরে শ্বাস নিতেও ভয় পাচ্ছিল। তারপর হাবিবুর রহমান কিছুটা আমতা আমতা করে আস্তে করে বললেন, আমি তাকে মারতে চাইনি। যদি সেই কাল রাতে সে আমার কথা শুনে টাকাটা নিয়ে চুপচাপ এই শহর ছেড়ে চলে যেত, তবে হয়তো আজ সে বেঁচে থাকত। এই কথাটা শোনার পর নিবিড়ের মনে হল তার পায়ের নিচ থেকে পুরো পৃথিবীটা যেন কেউ এক ঝটকায় সরিয়ে নিয়েছে। শফিকুর রহমান আর নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারলেন না। সেখানেই মেঝেতে লুটিয়ে বসে পড়লেন। তার দুই চোখ দিয়ে অনবরত অনুশোচনার জল ঝরছিল।
তিনি বিলাপ করে বলে উঠলেন, না, এটা মিথ্যে কথা। ভাইজান, আপনি আমাকে এত বড় ধোঁকা দিয়েছেন। কিন্তু হাবিবুর রহমান এখন নিজের কৃতকর্মের সাফাই গাইতে গিয়ে রাগের মাথায় সবকিছু উগড়ে দিচ্ছিলেন। তিনি বললেন, হ্যাঁ, সে সবার সামনে আমার মুখের ওপর চড় মেরেছিল, আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিল। নিবিড়ের চোখ দুটো রাগে ও বেদনায় লাল হয়ে উঠল। সে চাপা কণ্ঠে প্রশ্ন করল, কেন চড় মেরেছিল আমার মা? হাবিবুর রহমান দম্ভের সাথে উত্তর দিলেন, কারণ আমি তাকে 10 লাখ টাকা দিয়ে চিরকালের জন্য এই শহর ছেড়ে শফিকের জীবন থেকে চলে যেতে বলেছিলাম। এখন নিবিড়ের কাছে সব ঘটনার জট একদম স্পষ্ট হয়ে গিয়েছিল। তার আত্মসম্মানী মা কল্যাণী নিজের সম্মান ও ভালোবাসাকে টাকার বিনিময়ে বিক্রি করতে অস্বীকার করেছিল, আর তারই চরম নিষ্ঠুর শাস্তি তাকে নিজের জীবন দিয়ে চুকাতে হয়েছিল। নিবিড়ের 2 হাতের মুঠো রাগে থরথর করে কাঁপতে লাগল। তার চোখে এখন শুধু কান্নার জল ছিল না, সেখানে এক লেলিহান আগ্নেয়গিরির আগুন জ্বলছিল। সে যখন বদলা নেওয়ার জন্য হাবিবুর রহমানের দিকে তেড়ে যাবে, ঠিক তখনই শফিকুর রহমান হঠাৎ করে মেঝেতে থাকা নিবিড়ের 2 পা জাপটে ধরে কান্নায় লুটিয়ে পড়লেন। পুরো হোটেলের মানুষ এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেল। শফিকুর রহমান কাঁদতে কাঁদতে বললেন, নিবিড় বাবা আমার, তোর যা রাগ সব আমার ওপর ঝাড়। আমাকে তুই যা শাস্তি দেওয়ার দে, কিন্তু নিজের হাতে আইন তুলে নিয়ে তুই নিজের জীবনটাকে এভাবে বরবাদ করিস না রে বাবা। নিবিড় একেবারে পাথরের মূর্তির মতো নির্বাক দাঁড়িয়ে রইল। আর ঠিক সেই চরম নাটকীয় মুহূর্তেই হোটেলের বাইরে থেকে পুলিশের গাড়ির তীব্র সাইরেনের আওয়াজ ভেসে আসতে শুরু করল। বাইরে পুলিশের গাড়ি লাল নীল বাতি আর সাইরেনের শব্দ ক্রমাগত জোরালো হতে লাগল। পুরো হোটেল চরম ভয় আর দম বন্ধ করা এক নিস্তব্ধতায় ডুবে গিয়েছিল। নিবিড় ঠিক সেই একই জায়গায় পাথরের মতো দাঁড়িয়েছিল। তার চোখে একদিকে জল আর বুকে জ্বলন্ত প্রতিহিংসার আগুন, আর ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছে সেই ক্ষমতাবান মানুষগুলো যারা শুধু টাকার অহংকারে তার নিষ্পাপ মায়ের জীবনটা নির্মমভাবে ছিনিয়ে নিয়েছিল। 4-5 জন পুলিশ কনস্টেবলকে সাথে নিয়ে স্বয়ং পুলিশ ইন্সপেক্টর হোটেলের ভেতরে সদর্পে ঢুকলেন। ইন্সপেক্টর তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশের থমথমে পরিবেশটা একবার পর্যবেক্ষণ করে গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, এখানে এত হট্টগোল কিসের? কি হচ্ছে এখানে? উপস্থিত কেউ ভয়ে টু শব্দটিও করতে পারল না। ঠিক তখনই মেঝেতে বসে থাকা হোটেলের মালিক শফিকুর রহমান ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার 2 চোখ কান্নায় একদম লাল হয়েছিল। তিনি ধীর পায়ে সোজা পুলিশ ইন্সপেক্টরের সামনে গিয়ে দাঁড়ালেন এবং অত্যন্ত দৃঢ় কণ্ঠে বললেন, অফিসার, আজ থেকে ঠিক 15 বছর আগে এই হোটেলের সামনে যা ঘটেছিল, আমি আজ তার সমস্ত সত্যিটা আপনাকে জানাতে চাই। শফিকুর রহমানের এই কথা শুনে পুরো হোটেলের মানুষ আতঙ্কে চমকে উঠল। তার বড় ভাই হাবিবুর রহমান রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার করে উঠলেন, শফিক, তুই কি পুরোপুরি পাগল হয়ে গেছিস? নিজের পরিবারের সম্মান তুই নিজেই রাস্তায় ডোবাতে চাইছিস? কিন্তু এবার শফিকুর রহমান আর কোনো বাধা বা চোখ রাঙানিকে ভয় পাচ্ছিলেন না। তিনি শান্ত গলায় বললেন, ভাইজান, আমি 15টা বছর ধরে শুধু আপনার এই সম্মানের ভয় পেয়ে এসে নিজের বউ বাচ্চাকে হারিয়েছি। আমি আর কোনো অন্যায় সহ্য করব না। এরপর তিনি কাঁপা কাঁপা গলায় পুলিশের কাছে সব স্বীকার করতে শুরু করলেন। কিভাবে তিনি গরিব আয়া কল্যাণীকে ভালোবেসেছিলেন, কিভাবে তার আভিজাত্যে অন্ধ পরিবারের লোকেরা এই পবিত্র সম্পর্ক অস্বীকার করেছিল, কিভাবে তার বড় ভাই হাবিবুর রহমান কল্যাণীকে টাকা দিয়ে চিরতরে দূরে সরিয়ে দিতে চেয়েছিলেন, আর কিভাবে সেই কাল রাতে এই হোটেলের লবিতেই ঝগড়া আর অপমানের ঘটনা ঘটেছিল, সব তিনি অকপটে বলে দিলেন। পুলিশ ইন্সপেক্টর অত্যন্ত মনোযোগ দিয়ে সবকিছু শুনছিলেন এবং তার সহকারীকে দিয়ে নোট করাচ্ছিলেন। এই পুরোটা সময় নিবিড়ের চোখের সামনে শুধু তার মায়ের সেই ম্লান ও হাসিখুশি চেহারাটা ভাসছিল। সেই মা যে নিজে দিনের পর দিন না খেয়ে থেকে নিজের ভাগের খাবারটুকু তাকে খাইয়ে দিত, যে মা সবসময় মাথায় হাত বুলিয়ে বলতো, শোন বাবা নিবিড়, জীবনে যত কষ্টই আসুক না কেন, কখনো টাকার লোভে ভুল পথ বেছে নিবি না। শফিকুর রহমানের কথা শেষ হলে ইন্সপেক্টর সন্দেহজনক দৃষ্টিতে বড় ভাই হাবিবুর রহমানের দিকে তাকিয়ে কড়া গলায় জিজ্ঞেস করলেন, উনি যা যা বললেন এসব কি পুরোপুরি সত্যি? হাবিবুর রহমান ভয়ে ঢোক গিলে একেবারে চুপ করে রইলেন, কিন্তু তার কপালের ঘাম আর চেহারার অপরাধী ভাবই সবকিছু জলের মতো পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছিল। ঠিক তখন ম্যানেজার রাশেদ হঠাৎ ভিড় ঠেলে সামনে এসে বলে উঠল, স্যার, মালিক যা বলেছেন সব সত্যি, আর শুধু তাই নয়, আমি আমার নিজের চোখে সেই রাতের পুরো ঘটনাটা দেখেছি। এই কথা শোনামাত্র সবার নজর বিস্ময়ে রাশেদের দিকে গেল। সে কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করল, সেই রাতে চরম অপমানের পর কল্যাণীজি কাঁদতে কাঁদতে হোটেল থেকে বেরিয়ে যাচ্ছিলেন। তখনই বড় সাহেব, মানে হাবিবুর রহমান, রাগের মাথায় তার পিছু নিয়ে রাস্তার মাঝখানে তাকে আটকান। হাবিবুর রহমান মরিয়া হয়ে চিৎকার করে উঠলেন, একদম চুপ কর রাশেদ,
এক বর্ণ মিথ্যে বললে আমি তোমার জিভ ছিঁড়ে নেব। কিন্তু এখন আর কাউকেই থামানোর উপায় ছিল না। রাশেদ পুলিশের দিকে তাকিয়ে বলল, কল্যাণীজি বড় সাহেবের দেওয়া ওই টাকার বান্ডিল নিতে সরাসরি অস্বীকার করেছিলেন। তিনি তার মুখের ওপর বলেছিলেন যে তিনি তার বুকের ধন নিবিড়কে তাদের ওই ভিখারির দেওয়া অপবিত্র টাকায় নয়, বরং নিজের সৎ পরিশ্রমে মানুষের মতো মানুষ করে বড় করবেন। এই কথাগুলো শুনে নিবিড় আর নিজের কান্না ধরে রাখতে পারল না। সে ফুপিয়ে কেঁদে উঠল। রাশেদের নিজের চোখ দিয়েও অনুশোচনার জল গড়িয়ে পড়ছিল। সে বলল, কল্যাণীজির এই কথা শুনে বড় সাহেব প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যান। তারপর রাস্তার মাঝখানেই দুজনের মধ্যে তুমুল তর্কাতর্কি আর ধাক্কাধাক্কি শুরু হলো। এক পর্যায়ে বড় সাহেব সজোরে কল্যাণীজিকে ধাক্কা মারেন আর কল্যাণীজি টাল সামলাতে না পেরে রাস্তার ঠিক মাঝখানে ছিটকে পড়ে যান। পুরো হোটেলের মানুষ এই ভয়াবহ বর্ণনা শুনে একদম স্তব্ধ হয়ে গিয়েছিল। রাশেদ ঢোক গিলে বলল, আর ঠিক তখনই উল্টো দিক থেকে প্রচণ্ড গতিতে ছুটে আসা একটা মালবাহী ট্রাক চোখের পলকে তার ওপর দিয়ে চলে যায়। এই বীভৎস সত্যটা প্রকাশ পেতেই হাবিবুর রহমান পাগলের মতো 2 হাত নেড়ে জোরে চিৎকার করে উঠলেন, না না অফিসার, বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে এসব কিছুই করিনি, আমি শুধু তাকে ভয় দেখাতে চেয়েছিলাম। কিন্তু আইনের চোখে তার এই একটি বেফাঁস কথাই তার অপরাধ প্রমাণ করার জন্য যথেষ্ট ছিল। ইন্সপেক্টর সাথে সাথে তার সাথের পুলিশ কনস্টেবলদের ইশারা করলেন। দুজন শক্তপোক্ত পুলিশ হাবিবুর রহমানের দিকে এগিয়ে এলো। হাবিবুর রহমান ভয়ে পেছন দিকে হটতে লাগলেন আর বলতে লাগলেন, আমি কোনো অপরাধ করিনি, ও নিজে থেকেই রাস্তায় পড়ে গিয়েছিল, আপনারা আমাকে ধরতে পারেন না, জানেন আমি কে। কিন্তু এখন সেখানে উপস্থিত কেউই আর তার এই দম্ভ ভরা কথা শুনতে রাজি ছিল না। সবার সামনেই অত্যন্ত অপমানজনকভাবে তার হাতে ভারী লোহার হাতকড়া পরানো হলো। হোটেলে দাঁড়িয়ে থাকা ওয়েটার, কাস্টমার সবাই বিস্ময়ে এই দৃশ্য দেখছিল। কিছুক্ষণ আগেও যে লোকটি টাকার গরমে নিজেকে এই শহরের সবচেয়ে ক্ষমতাবান মানুষ বলে মনে করছিলেন, আজ মাত্র কয়েক মিনিটের ব্যবধানে তিনিই একজন সাধারণ ও করুণ অপরাধীতে পরিণত হয়েছেন। পুলিশ যখন তাকে ধাক্কা দিতে দিতে নিয়ে যাচ্ছিল, তখন শেষবারের মতো তার নজর নিবিড়ের ওপর গিয়ে পড়ল। কিন্তু এবার আর নিবিড়ের চোখে সেই আগের কোনো ভয় বা অসহায়ত্ব ছিল না। সেখানে ছিল শুধু এক রাশ চাপা কষ্ট, আর ছিল সমাজের প্রতি ছুড়ে দেওয়া একটা জ্বলন্ত প্রশ্ন, যদি সেই রাতে আমার মা সামান্য গরিব না হয়ে আপনাদের মতো বড়লোক হতো, তবে কি তার সাথে এই অবিচার করার সাহস আপনারা পেতেন? পুলিশ তাকে গাড়িতে তুলে সাইরেন বাজিয়ে দ্রুত সেখান থেকে চলে গেল। হাবিবুর রহমানকে নিয়ে যাওয়ার পর পুরো হোটেলে এক ভারী ও শোকাবহ নিস্তব্ধতা নেমে এলো। কেউ কোনো কথা বলছিল না। শফিকুর রহমান অত্যন্ত ধীর ও ক্লান্ত পায়ে তার সন্তান নিবিড়ের কাছে এলেন। তার 2 হাত থরথর করে কাঁপছিল। তিনি অত্যন্ত করুণ স্বরে বললেন, নিবিড় বাবা আমার, আমি খুব ভালো করেই জানি যে আমি তোর কাছে কোনোদিন ক্ষমার যোগ্য নই। নিবিড় পাথরের মতো চুপ করে রইল, কোনো উত্তর দিল না। কিন্তু বিশ্বাস কর, তোদের হারানোর পর আমি এই 15 বছরের প্রতিটি দিন নিজেকে তিল তিল করে শেষ করেছি, নিজেকে প্রতিনিয়ত শাস্তি দিয়েছি। এই বলে তিনি তার বুক পকেট থেকে সেই অত্যন্ত পুরনো ও বিবর্ণ ছবিটা বের করলেন। সেই ছবিটি, যাতে ছোট শিশু নিবিড় তার আদরের মায়ের কোলে পরম নিশ্চিন্তে ঘুমিয়েছিল। ছবিটি বুকে চেপে ধরে তিনি বললেন, আমি তোকে পাগলের মতো শহরের প্রতিটি রাস্তায়, প্রতিটি এতিমখানায় অনেক খুঁজেছি। তার গলা কান্নায় একেবারে বুঝে আসছিল। কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিহাস দেখ, যখন অবশেষে তোকে আমি ফিরে পেলাম, তখন অনেক দেরি হয়ে গেছে বাবা। নিবিড়ের চোখ দিয়ে তখনও অনবরত জল গড়িয়ে পড়ছিল। তার বুকের ভেতর দীর্ঘ 15 বছরের জমানো রাগ, ক্ষোভ আর বঞ্চনা জমা ছিল। কিন্তু এই মুহূর্তে তার ঠিক সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা এই ক্ষমতাবান লোকটিকে দেখে তার মনে হল লোকটি ভেতর থেকে পুরোপুরি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছেন। এমন এক অসহায় মানুষ, যিনি শুধু সমাজের আর পরিবারের মিথ্যে ভয়ের কারণে নিজের সাজানো সংসার ও সবচেয়ে প্রিয় মানুষগুলোকে হারিয়ে আজ সম্পূর্ণ নিঃস্ব। ঠিক তখনই হোটেলের এক বয়স্ক ও অভিজ্ঞ ওয়েটার, যিনি সেই রাতে সবকিছু দেখেছিলেন, তিনি আস্তে আস্তে নিবিড়ের কাছে এগিয়ে এলেন। তিনি নিবিড়ের পিঠে হাত রেখে অত্যন্ত স্নেহভরা কণ্ঠে বললেন, শোন বাবা নিবিড়, তোর মা কল্যাণী সত্যি খুব ভালো আর সৎ একজন মেয়ে ছিল। নিবিড় অশ্রুসিক্ত চোখে তার দিকে তাকাল। বয়স্ক ওয়েটার ম্লান হাসলেন। সে যখন কাজ করত তখন সবসময় আমাদের বলতো, দেখবেন চাচা, আমার ছেলে নিবিড় একদিন অনেক বড় হয়ে একজন সত্যিকারের ভালো মানুষ হবে, ও কারও কোনো ক্ষতি করবে না। নিজের মৃত মায়ের এই পবিত্র কথাগুলো নিজের কানে শুনতেই নিবিড় আর নিজেকে শক্ত রাখতে পারল না। সে হাউ মাউ করে শিশুর মতো কেঁদে ফেলল।
দীর্ঘ ১৫ বছর পেরিয়ে যাওয়ার পর আজ প্রথমবারের মতো তার মনে হল তার মা দূরে কোথাও নেই, সত্যি সে তার পাশেই দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর কান্না থামিয়ে সে ধীরে ধীরে তার বাবার দিকে তাকাল। শফিকুর রহমান তখনও অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। নিবিড় তার খুব কাছে গিয়ে দাঁড়াল এবং অত্যন্ত কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, আপনাকে শুধু একটা প্রশ্ন করব, সত্যি উত্তর দেবেন? শফিকুর রহমান মাথা নেড়ে বললেন, হ্যাঁ বাবা, বল, কি জানতে চাস? নিবিড় দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি যদি সেদিন ক্ষুধার্ত হয়ে এক টুকরো রুটির আশায় এই সাদিকা হোটেলের দরজায় এসে না দাঁড়াতাম, তবে কি আপনি কখনো আমাকে খুঁজে বের করতে পারতেন? শফিকুর রহমানের চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। এই কঠিন প্রশ্নের কোনো উত্তরই তার কাছে ছিল না। নিবিড় আরেকটা দীর্ঘশ্বাস নিল, তারপর অত্যন্ত ভারাক্রান্ত অথচ শান্ত স্বরে বলল, দেখুন, আপনি যা করেছেন তার জন্য আমি আপনাকে হয়তো কখনোই পুরোপুরি মন থেকে ক্ষমা করতে পারব না, কিন্তু আপনাকে চিরকাল ঘৃণা করে আমি আমার মায়ের দেওয়া শিক্ষাও ভুলে যেতে পারব না। মা আমাকে কখনো কাউকে ঘৃণা করতে শেখায়নি। নিবিড়ের মুখে এমন পরিণত ও মানবিক কথা শুনে শফিকুর রহমান ডুকরে কেঁদে ফেললেন। তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। জীবনের প্রথমবারের মতো তিনি তার ১৫ বছরের হারানো ছেলেকে পরম মমতায় নিজের বুকে জড়িয়ে ধরলেন। বাবা ছেলের এই মিলন দেখে পুরো হোটেলের পরিবেশ যেন এক অদ্ভুত আবেগে আপ্লুত হয়ে পড়েছিল। সেখানে দাঁড়িয়ে থাকা অনেক কঠোর হৃদয়ের মানুষও সেদিন চুপচাপ নিজেদের চোখের জল মুছছিল। সেই ভয়ঙ্কর ও সত্যি প্রকাশের দিনটির পর সাদিকা গ্র্যান্ড হোটেলের অনেক নিয়মকানুন চিরকালের জন্য বদলে গেল। হোটেলের বাইরে এখন থেকে যদি কোনো ক্ষুধার্ত বা ছিন্নমূল মানুষ এসে দাঁড়ায়, তবে তাকে কখনোই ঘাড় ধাক্কা দিয়ে বা খালি পেটে ফিরিয়ে দেওয়া হয় না। নিবিড় এখন বড় হয়েছে এবং সে নিজেই তার বাবার সাথে হোটেলের সমস্ত কাজের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। কিন্তু বাবার সেই বিলাসবহুল ম্যানেজিং ডিরেক্টরের দামি চেয়ারে বসার আগে সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ করেছিল। সে হোটেলের মূল প্রবেশদ্বারের ঠিক বাইরে একটা বড় ও উজ্জ্বল সাইনবোর্ড নিজের হাতে লাগিয়েছিল। সেই বোর্ডে বড় বড় অক্ষরে লেখা ছিল, এখানে কোনো মানুষের সম্মান বা মূল্য তার পরিধান করা পোশাক বা পকেটের টাকা দিয়ে মাপা হয় না। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া শত শত মানুষ রোজ ওই বোর্ডটার সামনে দাঁড়িয়ে লেখাটা পড়ত এবং কিছুক্ষণের জন্যে হলেও গভীর চিন্তায় মগ্ন হয়ে যেত। কারণ আমাদের এই নিষ্ঠুর পৃথিবীর সবচেয়ে বড় সত্যিটা এটাই যে দারিদ্র্য কখনোই কোনো মানুষের নিজের ইচ্ছাকৃত ভুল নয়, কিন্তু টাকার অহংকারে কোনো গরিব বা অসহায় মানুষকে অপমান করা অবশ্যই মানবতার সবচেয়ে জঘন্য ও বড় ভুল। অনেক সময় যাদের আমরা রাস্তার ভিখারি বা ছোট লোক বলে মনে করি, তাদের জীবনের পেছনের কষ্টের গল্পগুলো হয়তো আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি বিশাল ও ভয়ঙ্কর হয়। যদি সেদিন ক্ষুধার্ত নিবিড় লোকজনের অপমান সহ্য করতে না পেরে হার মেনে ফিরে যেত, তবে হয়তো সে তার পুরো জীবনেও তার মায়ের মৃত্যুর আসল সত্যটা জানতে পারত না। আর যদি তার মা কল্যাণী সেদিন মৃত্যুর ভয়ে বড়লোকের ছুড়ে দেওয়া টাকার বান্ডিল নিয়ে চুপ হয়ে যেত, তবে হয়তো সে তার ছেলেকে এই আত্মসম্মানের সবচেয়ে বড় ও অমূল্য শিক্ষাটা কখনোই দিয়ে যেতে পারত না। তাই প্রিয় দর্শক বন্ধুরা, যদি কখনো চলতে ফিরতে আপনাদের সামনে কোনো অসহায় ক্ষুধার্ত বা ছিন্নমূল মানুষ এসে দাঁড়ায়, তবে দয়া করে তাকে নিয়ে কখনো ঠাট্টা বিদ্রুপ করবেন না, কারণ সময় আর ভাগ্য বদলাতে খুব বেশি দেরি লাগে না। আর একজন মানুষের আসল পরিচয় তার দামি পোশাকে বা ব্র্যান্ডের ঘুড়িতে নয়, বরং তার সুন্দর মন আর মনুষ্যত্ব দিয়ে পরিমাপ করা হয়। আপনাদের কাছেই আমার একটা প্রশ্ন রইল, আপনারাই একবার নিজের বিবেককে প্রশ্ন করে বলুন তো, আপনারা যদি আজ নিবিড়ের জায়গায় থাকতেন, তবে কি এত বড় অন্যায় জানার পর নিজের বাবাকে ক্ষমা করতে পারতেন, নাকি তাকে আইনের হাতে তুলে দিতেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর জীবন থেকে নেওয়া এমন আরও হৃদয়স্পর্শী, শিক্ষণীয় ও বাস্তব গল্পের সাথে যুক্ত থাকতে মোরাল ভয়েস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, কারণ আমাদের এই চ্যানেলের প্রতিটি গল্প শুধু আপনাদের বিনোদনের জন্যই নয়, বরং জীবনের এমন কিছু গভীর শিক্ষা দিয়ে যায় যা হয়তো আমাদের সবারই জানা খুব প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। ধন্যবাদ।